তিনি এখন বলছেন গণভোট মানব, গণরায় মানব, কিন্তু সাংবিধানিকভাবে মানব। তো সাংবিধানিকভাবে আপনারা মানবেন, যে চুপ্পুকে আমরা অপসারণ করতে বললাম তখন বললেন যে সংবিধানে এই মুহূর্তে এটা করার সুযোগ নাই, এখন সংবিধান আছে, সংসদ আছে, আপনারা সাংবিধানিক পদ্ধতিতে তাকে অভিশংসন করছেন না কেন? অভিশংসন করছেন না এই কারণে, এটা আমরা বুঝতে পারি আপনাদের নিয়তটা কি। আপনারা তাকে ঠিকই সরাবেন, কিন্তু 1 বছর পর সরাবেন। 1 বছর পর কেন সরাবেন? কারণ এখন যদি আপনারা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেন, আপনাদের দলের অভ্যন্তর রাষ্ট্রপতি হওয়া নিয়ে যে গোপন দৌড়ঝাঁপ হচ্ছে বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে, এই খবরও কিন্তু আমাদের কানে আসে। কিন্তু এখন আপনারা রাষ্ট্রপতি করবেন না কেন? আপনারা এখন রাষ্ট্রপতি করবেন না কারণ হচ্ছে এখন রাষ্ট্রপতি দেওয়া মানে হচ্ছে এই সরকারের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে। কাজে নির্বাচনের সময় আগে আগে আপনাকে আরেকজন রাষ্ট্রপতি ঠিক করতে হবে। কিন্তু আপনারা চান আসলে সামনে নির্বাচনের সময় যেন আপনাদের দলীয় রাষ্ট্রপতি থাকে। এই কারণে চুপ্পুকে আপনারা 1 বছর পরে সরাবেন, তখন নতুন রাষ্ট্রপতি দেবেন, যেন নির্বাচনের সময় আপনাদের রাষ্ট্রপতি থাকে। আপনাদের এই খেলা বাংলাদেশের জনগণ বোঝে না, এরকম মনে করবেন না। আপনারা খেয়াল রাখবেন যে ওই যে মরুভূমির উট পাখি শিকারির তারা খেয়ে অনেকক্ষণ দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে মাথা গুঁজে দেয় বালির মধ্যে, তার ধারণা সে যেহেতু কাউকে দেখছে না, কেউ তাকে দেখছে না। আজকে বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বিএনপি যে বিভ্রান্তি এবং গোজামিলের মধ্যে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, তার ধারণা হচ্ছে যে আমরা কেউ এটা বুঝতে পারছি না। যিনি আজকে মাননীয় স্পিকার, তিনি কিন্তু সত্যিকার কথাটা বলে দিয়েছেন স্পিকার হওয়ার আগে, যে আমরা তখন গণভোটে রাজি হয়েছিলাম, কারণ আদারওয়াইজ ওরা ইলেকশন দিত না। তাদের এটাই ছিল ধারণা, এবং এই কারণেই তারা এখন বলছে যে গণভোটে তখন রাজি হওয়াটা আমাদের একটা কৌশলের অংশ ছিল। কিন্তু কোনটা কৌশল, কোনটা চতুরতা, এটা আপনারা ভুলবেন না। আপনারা সংস্কার নিয়ে যে টালবাহানা করছেন, ভুলে গেলে চলবে না যে রিফর্ম ডিলেইড মানে হচ্ছে রিফর্ম ডিনাইড। আপনারা সংস্কারকে অস্বীকার করার দিকে যাচ্ছেন। এবং ওই দেখেন গুমের বিরুদ্ধে, মানে গুম প্রতিরোধের জন্য যে অধ্যাদেশটা হয়েছিল, আপনার মানবাধিকার যে অধ্যাদেশ হয়েছে, বিচারক নিয়োগের যে অধ্যাদেশ হয়েছে, মানে গত অন্তর্বর্তী সরকার করেছে, তারপরে আপনার গণভোট অধ্যাদেশ, এগুলো তারা বাতিল করে দিতে চাচ্ছে। গুমের অধ্যাদেশের এবং গুমের অধ্যাদেশের মধ্যে তারা কী আনতে চাচ্ছে, যে গুমের অধ্যাদেশের মধ্যে এরকম একটা কথা ছিল যে ওই মানবাধিকার যে কমিশন বা গুমের যে প্রতিষ্ঠান, গুম প্রতিরোধ করার যে প্রতিষ্ঠান, তারাই আসলে আদালতের মাধ্যমে ওই গুমকারী ব্যক্তিকে অ্যারেস্ট করার ক্ষমতা তাদের হাতে থাকবে। সরকার এটা নিজের কাছে নিতে চাচ্ছে। তো বাংলাদেশে অতীতে আমরা গুম কাদেরকে করতে দেখেছি? সরকার এবং সরকারি সংস্থাকে করতে দেখেছি। তাদের হাতেই যদি অ্যারেস্ট করার ক্ষমতা থাকে, তাহলে তো এই আইন বা এই অধ্যাদেশ থাকা না থাকা সমান। অন্যদিকে তারা দেখবেন এই যে সুবিধাবাদের রাজনীতি, যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, সেগুলো তারা বাতিল করে দিতে চাচ্ছে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার জন্য তারা স্থানীয় সরকার অধ্যাদেশকে একটা উচিলা আকারে, এখানে গত সরকারের মাননীয় যে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা তিনি আছেন, তিনি একটা বিশেষ পরিস্থিতিতে তাদেরকে এই অধ্যাদেশটা করতে হয়েছিল। আজকে এই স্থানীয় সরকার অধ্যাদেশকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার উচিলা হিসেবে ব্যবহার করছে। তারা বলছে যে এটাকে আমাদের রিভিউ করতে হবে, ইত্যাদি করতে হবে, এই কারণে নির্বাচনটা একটু পরে হবে। কিন্তু আপনারা যেখানে যেগুলো নির্বাচন করার ক্ষেত্রে বাধা হিসেবে আপনারা মনে করছেন, সেগুলো সরিয়ে সংশোধনী করে দ্রুততম সময় নির্বাচন দিচ্ছেন না কেন? নির্বাচন আপনারা, স্থানীয় সরকার নির্বাচন আপনারা দেবেন না, এটা আমরা বুঝতে পারছি, কারণ দলীয় প্রশাসক বসাবেন এবং এর মধ্য দিয়ে মাঠ আপনারা নিজেদের নিয়ন্ত্রণে আনবেন। এনসিপিকে বলেছেন কিংস পার্টি, কিন্তু বাংলাদেশের এবং উপমহাদেশ ইতিহাসে সবচেয়ে সফল কিংস পার্টি হচ্ছেন আপনারা। কারণ আপনারা ক্ষমতায় বসে আগেও প্রশাসক বসিয়েছেন, ইতিহাস আছে, এখনও আপনারা ক্ষমতায় বসে প্রশাসকের মাধ্যমে, যে প্রশাসক বসিয়েছেন ঢাকা দক্ষিণে, তিনি নির্বাচনে প্রচারণা করছেন মসজিদে মসজিদে গিয়ে। এটা কি কিংস পার্টি না? এই কিংস পার্টিগিরি করে আপনারা এনসিপিকে বলছেন কিংস পার্টি। কী কারণে? দুই ছাত্র উপদেষ্টার কারণে, যাদের একজন এনসিপিতে যোগই দিল না এবং আরেকজন নির্বাচনই করেন নাই, তার এবং তফসিলের আগে তারা সরে এসছেন। আর যে নিরাপত্তা উপদেষ্টা নির্বাচনের দিন পর্যন্ত, যিনি ফ্ল্যাগ উড়িয়ে শপথ নিতে গেছেন এবং আরেকটা ফ্ল্যাগ নিয়ে শপথ করে নতুন মন্ত্রণালয় নিয়ে বেরিয়েছেন, তখন কি কিংস পার্টির কথা মনে পড়ে না? তখন কি মনে হয় না যেটা বিএনপিকে সুবিধা দিয়েছে? আপনারা জানেন যে গত সরকারের নিরাপত্তা উপদেষ্টা এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, গত সরকারের অ্যাটর্নি জেনারেল এই সমস্ত অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়নে যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই অ্যাটর্নি জেনারেল হয়েছেন এই সরকারের আইনমন্ত্রী। এখন তিনি একটা ডিমেনশিয়া পেশেন্টের মতো আচরণ করছেন, যেন তিনি সমস্ত কিছু ভুলে গেছেন আগে, যে তিনি কী আগে অ্যাগ্রি করে এসেছিলেন। তো এই যে আপনারা সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেলের অফিসটা দখল করেছিলেন, নিজস্ব অ্যাটর্নি জেনারেল দিয়েছিলেন এবং এখন আবার তাকে আইনমন্ত্রী বানিয়েছেন, সেই আইনমন্ত্রী আবার এই সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন না, বলেন আবার স্বরাষ্ট্রমন্ত্রী। কি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছে। এবং সবচেয়ে অদ্ভুত, বিএনপিকে এটা আমরা মনে করে দিতে চাই, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত ভেলকিবাজির রাজনীতি আমাদের সাথে করবেন না। রাজনৈতিক প্রশ্ন যদি মীমাংসা করতে না পারেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হচ্ছে সংস্কার বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। এই রাজনৈতিক প্রশ্ন যদি সুরাহা না করতে পারেন, একটা গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশকে নিয়ে যেতে না পারেন, কোনো ধরনের উন্নয়নের ভেলকি কিন্তু কোনো কাজে আসবে না। শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে এবং সেগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই। ফলে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার নাকি প্ল্যান আছে, আমরা এই দেশে এসে আপনি বলেছেন হোয়াট ইজ ইউর প্ল্যান, আমাদেরকে বলেন যে হোয়াট ইজ ইউর প্ল্যান। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা কি আপনাদের প্ল্যান? জুলাই সনদ বাদ দেন, 31 দফার মধ্যে আপনারা বলেছেন, 31 দফার মধ্যে বলেছেন আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয় ব্যক্তির ঊর্ধ্বে উঠে আপনারা নিরপেক্ষ নিয়োগ দেবেন। সেই কাজ কি আপনারা করছেন? ওই যে আপনার দলীয় শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, ঋণ খেলাপি ব্যক্তিকে বসিয়েছেন বাংলাদেশ ব্যাংকে, তো 31 দফার দফারফা তো আপনারাই করছেন, জুলাই সনদ বাদ 31 দফারই তো দফারফা করে ফেলতেছেন। কি ধরনের রাজনীতি এটা? মানে নিজের লেজ নিজে খাওয়া শুরু করেছেন। ফলে আমরা আপনাদের কাছে এখন আহ্বান জানাবো, আপনারা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পথে থাকেন, সংসদীয় স্বৈরতন্ত্র তৈরি করার চেষ্টা করবেন না বাংলাদেশে। 2/3 ভোট পেয়েছেন মাত্র অর্ধেক, 51%। এই ভোট দেখিয়ে 70% জনগণের ভোটকে অবজ্ঞা করছেন, বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখাচ্ছেন, বাংলাদেশের জনগণকে সংসদের ওই 2/3 মারপ্যাচ দেখাচ্ছেন। এত বোকা ভাববেন না বাংলাদেশের জনগণকে, অনেকদিন তারা দেখবে। এক পর্যায়ে যখন ফুসে উঠবে তখন পালানোর পথ খুঁজে পাবেন না। আমি তরিকুলের সাথে একমত, আমরা চাই না বিএনপি সেই দিকে যাক। আমরা মনে করি যে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে থাকা দরকার। এক পর্যায়ে আপনাদেরকে গঠনমূলক বিরোধী দল হতে হবে বাংলাদেশকে, নিজেদেরকে বিরোধী দলের আসনে কল্পনা করে তারপর সংস্কারগুলো বাস্তবায়ন করেন। আপনারা মনে করছেন সালাউদ্দিন ভাই এটা বলেছেন কমিশনে বিভিন্ন আড্ডার মধ্যে, যে তাদের ধারণা গণ অভ্যুত্থান যেহেতু প্রতিদিন হয় না, তারা 15 বছর সেফ। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ ইতিহাস থেকে শিক্ষা নেন। এখানে 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 70 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের রায় না মানার কারণে 71 সালে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে 2 বছরের মধ্যে, 69 থেকে 71। কাজে আপনারা 15 বছর পারবেন, আপনারাও শেখ হাসিনার মতো 15 বছর নিরাপদ, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে না, এই দিবা স্বপ্ন না দেখাই ভালো। দ্রুততম সময়ের মধ্যে গণভোট বাস্তবায়ন করেন। অন্য কোনো গণভোট নিয়ে কোনো ধরনের চেরি পিকিং করবেন না, যে গণভোট মানি, গণভোটের অমুক প্রশ্ন মানি না, গণভোট আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো কিন্তু অমুক জিনিসটা সমস্যা। এই ধরনের ছলনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমরা বিএনপির প্রতি অনুরোধ করব। বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে, এই দেশের জনগণের সাথে, মেহনতি মানুষের সাথে আপনারা আর প্রতারণা করবেন না। চালাকি কিংবা পপুলিজমের যে রাজনীতি, আপনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11 ঘন্টা অফিস করেন নাকি 8 ঘন্টা অফিস করেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি কি ডেলিভার করছেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে জাহাজগুলো আমাদের দেশে এসছে জ্বালানির, এগুলো সব গত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলের আগের দামে অর্ডার করা জিনিস, সেই জাহাজগুলো এখন আসছে। তাহলে আপনারা দাম বাড়াচ্ছেন কেন? আমরা কি এগুলো বুঝি না? এই সামান্য অঙ্ককে আমরা বুঝি না? ফলে যেই জাহাজগুলো, যে তেলগুলো আগের সরকারের অর্ডার করা জিনিস, সেটা দিয়ে আপনারা বলছেন যে তেলের কোনো সংকট নাই। তেলের কোনো সংকট না থাকলে পাম্পে পাম্পে এইভাবে তেল পাচ্ছে না কেন পাম্পের মালিকেরা? কারা লুকিয়ে রেখেছে? আপনাদের দলীয় আশ্রয় প্রশ্রয় প্রাপ্ত যে ব্যবসায়ীরা, তারা আসলে এই সংকটকে কেন্দ্র করে মুনাফা করতে চাচ্ছে।